সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টার। হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে, জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি। নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন, অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি চাপ কমবে যমুনা সেতু ও মহাসড়কে। এবং জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা, বরাবরের মতোই চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি, থ্রি পিস। আগামী সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছেন সেটিকে গুরুতর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। এ মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। এদিকে এ মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনার থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, ফার্দার নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো। তো দেখা যায়, কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্যান্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি রাষ্ট্রদূতও বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি ফরেন মিডিয়া যেভাবে দেখাচ্ছে সে মাত্রায় ঘটছে না। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশিদের ওমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর হারানো মনোবল ফিরে পেতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। থানায় আসা নাগরিকদের সেবাদান ও বিভিন্ন ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ সহ অপরাধীদের ধরতে তৎপর পুলিশ। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতার ফলে পুলিশ আগের চেয়ে উজ্জীবিত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাজধানীর অনেক থানা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অনেক থানায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এতে প্রায় ভেঙে পড়ে পুলিশি ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আগের মতোই সেবা প্রার্থীরা ভিড় করেন রাজধানীর বিভিন্ন থানায়। সম্প্রতি রাজধানীর পল্লবী থানায় দেখা যায় সেবা প্রার্থীদের ভিড়, দায়িত্বরত অফিসারেরাও ব্যস্ত যথাসাধ্য সেবাদানে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি করতে কোনো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল সেবা প্রার্থীদের কাছে। প্রবলেমগুলো শুনলো, কমপ্লেনটা নিল, নিজে আমাকে কোঅপারেট করলো, এটার সাথে মানে আমি যথেষ্ট খুশি। আন্তরিক এবং খুবই দ্রুততার সহিত আমাদের অভিযোগটা নিয়েছেন। আসছি, কোনো অসুবিধা হয় না, ওনারা ভালোভাবে আমাদের
কাজ করছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, পল্লবীবাসীর জানমালের নিরাপত্তায় বিরতিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ। এই সময় গেল ফেব্রুয়ারি মাসে অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। প্রায় 7 লাখ লোক এখানে বসবাস করে থাকেন। আমি মনে করি যে আমি অনেকটাই সফল, মানুষের সেবা দিতে পারছি। গত মাসে আমার 19টা মাদক মামলার মধ্যে আমার 38 জন আসামি গ্রেপ্তার আছে। ছিনতাইকারী আমার 57 জন ছিনতাইকারী ধরা আছে, ধৃত আছে হাতে নাতে। ওয়ারেন্টের মধ্যে 239টি ওয়ারেন্ট আমি খারিজ করতে পেরেছি গত ফেব্রুয়ারি মাসে। থানা আসা নাগরিকদের সম অধিকার নিশ্চিতে পুলিশ কাজ করছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, দিনে গড়ে 18 ঘন্টার কাজ করতে হয় তাকে। কিন্তু সাধারণ জনগণের সেবা প্রত্যাশা নিয়েই আমি এবং আমার থানা পুলিশ এবং আমার ডিভিশনের যে আমার ডিসি মহোদয় আছেন, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় আমাকে খোঁজখবর নিচ্ছেন। 18 থেকে 20 ঘন্টা থানাতেই থাকি এবং থানা এলাকায় থাকি। এদিকে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, তার বিভাগের 7টি থানার পুলিশ নাগরিক সেবায় নিয়োজিত। মিরপুর বিভাগের 7টি থানা এখানে আছে। আমাদের যে পুলিশিং কার্যক্রমগুলা বর্তমানে নির্বিঘ্নে সচল আছে। মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যে সকল কার্যক্রমগুলো আমরা গ্রহণ করা প্রয়োজন, সেই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করছি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তাই অপরাধ দমনে জনগণ পুলিশকে সহযোগিতা করছে বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে এখানে দায়িত্ব পালন করাকালীন যে পরিমাণ মানুষের থেকে সাপোর্ট পাচ্ছি, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। মানুষ আসলে সচেতনতা বাড়তেছে, আমরা মানুষকে হেল্প করতেছি, মানুষকে উদ্বুদ্ধ করছি যে পুলিশের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য। ঈদের শপিং মহলগুলিতে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সড়ক ও পাড়া মহল্লায় নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। স্বস্তি ফিরিয়ে আনতে পারবো, কোনো রকমের প্রবলেম তৈরি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সাথে রিটকারী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের দলের নিবন্ধনের ক্ষেত্রে এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। রিটকারী জানান, ইসির দেয়া গণবিজ্ঞপ্তিতে RPO অনুযায়ী কোনো দলের নিবন্ধন পেতে হলে অন্তত 20 থেকে 22টি জেলা অফিস এবং 100টি উপজেলায় দলের অফিস থাকতে হবে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না, এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে। মিনিমাম একক হইতে হবে 2টা, হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে, এইভাবে আপনি মিনিমামটাকে দাঁড় করাবেন, অথবা তাদের জন্য রিজিওনাল পার্টি করতে পারে, সেই ব্যবস্থাটা রাখবেন। রিজিওনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই। আবার ধরেন তারা পার্টি করতে পারবে, তাদের পার্টিটা ন্যাশন ওয়াইড, তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সে কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প বলতেছেন। নির্বাচন কমিশনের আশ্বাসে অপারেশন হোল্ড কর্মসূচি থেকে সরে এসেছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচনের ডেডলাইন বিবেচনা করে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানায় সংগঠনটি। মঙ্গলবার ব্রিফিংয়ে সংগঠনের নেতারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছেই নিরাপদ। MR আসাদের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মাঠে নামে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। 2023 সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন বাতিলের দাবিতে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন তারা। সেখান থেকে ঘোষণা দেন বুধবার সারা দেশে কর্মবিরতি পালনের। মঙ্গলবার ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা ও ব্যাখ্যা দেন সংগঠনের নেতারা। অর্থাৎ এটা কমিশনে আছে, কমিশনে থাকবে, এই বিষয়ে আমাদের কমিশনের সাথে কথা হয়েছেন। মাননীয় কমিশন আমাদের আশ্বস্ত করেছেন, সচিব মহোদয় কন্টিনিউয়াসলি এই বিষয়ে কাজ করতেছেন। সার্বিক বিষয় মিলিয়ে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই বিষয়ে আমাদের একটু রিভাইজ হবে। কমিশন স্পষ্ট বলেছে, লিখিত জানিয়েছে, কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং কমিশনের নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। সঙ্গত কারণেই আমরা চাচ্ছি, আমরা যেহেতু নির্বাচন কমিশনে চাকরি করি, নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে এরকম কোনো অ্যাক্টিভিটিস তো আমরা অন্তত অ্যালাউ করতে পারি না। সাংবাদিকদের কাছে তুলে ধরেন এনআইডি সেবা ইসির কাছে রাখার যৌক্তিকতা। নির্বাচন কমিশন থেকে এনআইডিটা সরানোর নেওয়ার জন্য একটা সহজ আইন হয়েছিল। যখন আইন হয় তখন দেখি হঠাৎ করে আমাদের এখানে প্রচণ্ড ভিড় চলে আসছে।
সবাই সংশোধনের জন্য আসছে। কেন আসছিল? তো সবারই মনে শঙ্কা ছিল যে এনআরডি এখান থেকে চলে গেলে এনআরডির সেবাটা ডিসরাপশন হবে, পাবে না সেটা। ইসির গড়ে তোলা এ সেবা আবারও হাত বদলের চেষ্টা হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারিও দেয় সংগঠনটি। এর পরবর্তীতে আমরা বসে আমাদের শুধু একটাই কর্মসূচি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে কমপ্লিট শাটডাউন। আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আর সংগঠনের মুখপাত্র ফারুক হাসান বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে নিয়ে সংশয় জানান। সুরাইয়া মন্ডির রিপোর্ট। রাজধানী বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। জেলা প্রশাসক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা নেই উল্লেখ করে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের মুখপাত্র ফারুক হাসান। এই সরকার যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকার হয়ে থাকে তাহলে অনতিবিলম্বে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে এই দুইজনকে বহিষ্কার করে সেখানে দল নিরপেক্ষ দুইজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে। এই সরকারের প্রেস সচিব তিনি পদত্যাগের পরে নাহিদ ইসলামকে নিয়ে তিনি প্রেস ব্রিফিং করেছেন। তিনি এরপরে বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে। সুতরাং এই যে নতুন দল, এই দল যে সরকারের আশীর্বাদ পুষ্ট, এখান থেকে প্রমাণিত হয়। রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে আগামী 15 দিনের মধ্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তিনি। আগামী 15 দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন সেক্টর এবং দপ্তরের যে ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের 7 মাস পার হলেও আইন শৃঙ্খলার কোনো অগ্রগতি নেই বলেও দাবি করেন রাশেদ খান। যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গত 15 বছর ফ্যাসিবাদী সরকার আলেম ওলামাদের ওপর ফেরাউন ও নমরুদের মতো অত্যাচার করেছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। আর বিএনপির অভিযোগ ফ্যাসিজমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে দেশের ছাত্র রাজনীতি। গণতন্ত্রের স্বার্থে দ্রুত নির্বাচনের তাগিদও দিয়েছেন তারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আমিনুল হক ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যয়ের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে এতে বিএনপি নেতারা অভিযোগ করেন নানা অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করছে বিভিন্ন মহল। জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আমাদেরকে সুদৃঢ় ঐক্য সবকিছু এনে দিতে পারে। যারা চায় যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক, তারা তখন হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের জীবন বাজি রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। ছাত্রদল শপথ নেবে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বিএনপি মুসলিম ধারা আর আওয়ামী লীগ আবু জাহেলের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু। যারা ইসলামকে মুছে দিতে চায় তারা জাতির শত্রু বলে মন্তব্য করেন মাওলানা মামুনুল হক। শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হলো যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু।
মঙ্গলবার এর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। রেল সেতুটি উদ্বোধনে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হলো। সেই সাথে অভ্যন্তরীণ রেল যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ট্রান্স এশিয়ান রেলপথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ। রেল সেতুটি উদ্বোধন হওয়ার কারণে আমরা সিরাজগঞ্জবাসী সহ উত্তর পশ্চিম এলাকার মানুষ অনেক রকমের সুবিধা পাবো। সবারই আর কি সহযোগিতা ছিল, সবাই একান্ত পরিশ্রম করছে দেখে এই ব্রিজটা হয়েছে আর কি, এটা আমাদের গর্ব আর কি। জাপানিজ টেকনোলজি দিয়ে আমরা যেটা শেষ করতে পেরেছি, এটা আসলে আমরা সমগ্র উত্তরবঙ্গ এবং সারা বাংলাদেশের মানুষ যে ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক মি ইতু তেরুউকি। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে দুটো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত। অনুষ্ঠান শেষে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত অতিথি ও সংশ্লিষ্টরা ট্রেনে করে যমুনা রেল সেতু অতিক্রম করে। রেল সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র 3.5 মিনিট। রেল সেতুটি চালু হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ও রেলওয়ে পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া আমদানি রপ্তানি খরচ কমার পাশাপাশি চাপ কমবে যমুনা সেতু ও মহাসড়কের ওপর। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে ঈদ উপলক্ষে 120টি কোচ সংস্কার সহ 40টি অতিরিক্ত কোচ তৈরি করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই প্রায় 5 যুগের পূর্ণ ট্রেনকে নতুন করে প্রাণ দিচ্ছে কারখানার দক্ষ শ্রমিকরা। জনবল সংকট ও লক্কর ঝক্কর মেশিনপত্র দিয়েই চলছে মেরামতের কাজ। মইনুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদ উপলক্ষে 120টি কোচ সংস্কার করছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। তার মধ্যে ব্রড গেজ 90টি এবং মিটার গেজ 30টি। নতুন করে আরও 40টি অতিরিক্ত কোচের কাজে হাত দেওয়া হয়েছে। ইতিমধ্যে 30টি কোচ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে কারখানাটিতে রয়েছে তীব্র জনবল সংকট। সেই সাথে অতি পুরাতন মেশিনপত্র দিয়েই শ্রমিকদের দক্ষ হাতে পুরাতন কোচ মেরামতের কাজ করা হয়। শুরুর তুলনায় বর্তমানে কারখানায় জনবল আছে 25 ভাগ। শ্রমিক কর্মচারীদের দাবি আরও জনবল নিয়োগ করা হোক। মাত্রার জনবল সংকটের ভিতরেও আমরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন এবং আরামদায়ক পরিবেশে তাদেরকে বাড়ি ফেরার নিশ্চয়তার জন্য আমাদের ঈদের আউটপ্লান সফল করার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রমজান মাসে রোজা রেখেও 5-3 ঘন্টা অতিবাহিত করে তারা আমরা কাজ করে যাচ্ছি। কারখানায় জনবলের সংকট রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, প্রয়োজনীয় জনবল নিয়োগ করে নতুন মেশিন দেয়া হলে দেশের কোচ সংকট দূর করা সম্ভব হতো। আমরা 97টি কোচ আউটলাইন দিতে পেরেছি আর 23টি কোচ আমরা আউটলাইন দিব। সামনে আমাদের 11টা আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল অত্যধিক কম, মাত্র 25% জনবল নিয়ে আমরা কাজ করছি। প্রশাসন ওভারটাইম দিচ্ছে, শ্রমিকরা অত্যন্ত পরিশ্রম করে এই জাতীয় সেবা কাজ করছে। স্বাধীনতার পরেও এই কারখানায় 22টি শপের কাজ করত 10,000 শ্রমিক। বর্তমানে সৃষ্ট 2,859টি পদের অনুকূলে শ্রমিক রয়েছে মাত্র 704 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদ ঘিরে রাজধানীর নিউ মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতানে চলছে কেনাকাটা। বরাবরের মতোই এবারও শিশু পোশাকের পাশাপাশি পাঞ্জাবি শাড়ি ও 3 পিসের চাহিদা বেশি। ব্যবসায়ীরা জানান বেচাকেনা এখনও তেমন জমে ওঠেনি, বিক্রি বাড়বে শেষ সপ্তাহে। মুনতাসির মামুনের রিপোর্ট। কদিন পর ঈদ, কিন্তু নিউ মার্কেটে সেই চিরচেনা ভিড় নেই। ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা হচ্ছে, তবে আশানুরূপ নয়। বিক্রি এখন বাজার স্লো, হয়তো 20 রোজার পরে হয়তো মার্কেট লাগবে। কাস্টমার আসলে নাই মার্কেটে, আর মানুষের কাছে পয়সা নাই, মানে মানুষ আসলে কেনাকাটা। আপনার দেখেন আমাদের মার্কেটে
এই টাইমে ভরপুর কাস্টমার থাকার কথা, কিন্তু এই টাইমে মানুষ নাই। ক্রেতারা বলছেন জিনিসপত্রের দাম এবার একটু বেশি, তাই পছন্দের পোশাক আশাক কিনতে বেগ পেতে হচ্ছে। ওনারা যে রেটটা বলতেছে মনে হইলো বেশি হয়েছে, কিন্তু না নিয়ে পারলাম না, পছন্দ হয়েছে। এখন যেটুকু কেনাকাটা হচ্ছে তা একেবারেই সীমিত। কারণ হিসেবে শেষ মুহূর্তে ছাড় সহ বিভিন্ন অফারের অপেক্ষার কথা জানান ক্রেতা বিক্রেতারা। গতবার তুলনায় এবার ঈদের দাম একটু বেশি এবং কাস্টমার দিক দিয়ে বলতে হয় যে এখনো পরিপূর্ণভাবে ঈদের বেচাকেনা এখনো হয়নি। গতবার যেমন 20 রোজা 22 রোজা পর্যন্ত মোটামুটি ভালোই সেল হয়েছে, কিন্তু এবার 15 রোজার পর থেকে দেখতেছি সেল আস্তে আস্তে কমতে শুরু করে। গাউসিয়া মার্কেটে বেশি বিক্রি হচ্ছে শাড়ি, পাঞ্জাবি, 3 পিস এবং শিশুদের পোশাক। I am satisfied what I bought compared to other posh brands like Arong. এখানে একটু প্রাইস রেঞ্জের মধ্যে আমি অনেক বেশি মানে I could purchase more. ঈদের মার্কেট মূলত জমে ওঠে শেষ 2-3 দিন। এখন যারা আসছেন তারা কিছু কেনাকাটা করছেন, কিন্তু চাঁদরাতের আগে তিল ধারণের জায়গা থাকবে না তাতে কোনো সন্দেহ নেই, এমনটি বলছেন বিক্রেতারা। আমরা আশা করছি যে সামনে আরো কাস্টমার বেশি হবে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ভাগ্যের পরিবর্তন হচ্ছে কৃষকদের। কম খরচ আর লাভ বেশি হয় অন্যান্য ফসলের পাশাপাশি দিন দিন স্ট্রবেরি চাষে ঝুঁকছেন তারা। এখানকার স্ট্রবেরি সুস্বাদু হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চাহিদা। জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, আর চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রামের কৃষকরা স্ট্রবেরি চাষ করেছেন। এলাকাটি পরিচিতি পেয়েছে স্ট্রবেরি ভিলেজ হিসেবে। অন্যান্য ফসলের চেয়ে কম সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে বেড়েছে এর চাষ। কৃষকরা জানান, 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। ইতিমধ্যেই জমি থেকে স্ট্রবেরি তুলছেন কৃষকরা। এই স্ট্রবেরি চাষ আমরা গত 5 বছর থেকে আমি করতেছি। আমি 2 বিঘা মাটি লাগাইছি, আগে 1200-1300 টাকা কেজি পেয়েছি, এখন 300 টাকা কেজি। আমি লেখাপড়ার পাশাপাশি আমার আব্বুকে সহযোগিতা করি। জমি থেকে উঠায়া নিয়ে যে এখানে রাখতেছে খাওয়ার জন্য, মানে বিক্রি করার জন্য। দেখে অনেক ভালো লাগলো যে আমাদের জয়পুরহাটের পাশে এত বৃহৎ একটা প্রকল্প হচ্ছে। ফসলটি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে চাষ। কৃষকদের বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। নিরাপদ উপায়ে স্ট্রবেরি উৎপাদনের জন্য কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং আমাদের উপসহকারীরা সার্বক্ষণিক মাঠে অবস্থান করে এবং কৃষকের চাহিদা মতো সেবাটা তারা দিয়ে থাকে। আমরা আশা করতেছি যে এই স্ট্রবেরি আবাদ করে এখানকার কৃষকরা অনেক লাভবান হবে এবং এই স্ট্রবেরি আবাদটা জয়পুরহাট জেলার অন্যান্য উপজেলায় ছড়িয়ে পড়বে। চলতি মৌসুমে প্রায় 15 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে যখন আরো থাকছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় 4 শতাধিক নিহত, তেল আবিবকে বিশ্বাসঘাতক আখ্যা হামাসের। ট্রাম্পের অনুমতিতেই হামলা, বলছে হোয়াইট হাউস। এবং ঢাকা প্রিমিয়ার লিগে শান্তর সেঞ্চুরিতে লেজেন্ডস অব রূপগঞ্জকে হারালো আবাহনী। অন্য ম্যাচে গাজী গ্রুপের কাছে মোহামেডানের পরাজয়। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 10 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে র্যাব। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে শুনানি শেষে 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ উপজেলার ভূমিপল্লীতে বৈঠক করেছিল মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার একদল সদস্য। গোপন ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আতাউল্লাহ আবু আম্মান জুনুনি। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব 11-এর একটি দল। অভিযানে আরসা প্রধানসহ 10 সদস্যকে আটক এবং নগদ 21,39,000 টাকা, একটি চাকু, ধারালো দাঁতযুক্ত একটি স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সিদ্দিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করে র্যাব। পরে আটককৃতদের 2 মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় সিদ্দিরগঞ্জ থানা পুলিশ। 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্দিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তারা 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 6 জনকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্দিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। গ্রেফতার 10 জনের মধ্যে 3 নারী ও 1 শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এদিকে ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর বিমানবন্দরে 15 বাংলাদেশি আটক হয়েছেন। তারা ভুয়া আমন্ত্রণপত্র দেখিয়ে কর্মকর্তাদের বিভ্রান্ত করতে চেয়েছিলেন। তদন্তে প্রমাণিত হয়েছে তাদের কোনো টুর্নামেন্ট ছিল না এবং তারা পেশাদার খেলোয়াড় নন। ধারণা করা হচ্ছে এটি অবৈধ অভিবাসনের একটি সিন্ডিকেটের কাজ। এ বিষয়ে একেপিএস জানিয়েছে তাদের বিরুদ্ধে নট টু ল্যান্ড ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মিরপুরে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এলাকার 1000 মানুষের মাঝে এই উপহার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এ সময় তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অতীতেও দেশের যে কোনো ক্রান্তিকালে বিএনপি নেতাকর্মীরা জনগণকে সহযোগিতা করেছে বলেও জানান সাজ্জাদুল মিরাজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ হামলার নিন্দা জানিয়ে তেল আবিবকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বিবৃতি দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই গাজায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার দেইল আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আশ্রয়কেন্দ্রের তাঁবুতে থাকা নারী, শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভোরে হামলা শুরু করে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলকে বিশ্বাসঘাতক উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েলি হামলা করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের উপর গোটা নরক ভেঙে পড়বে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। এর আগে গত 19 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরই মধ্যে কয়েকদিন ধরে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, হুতিরা যতবার হামলা করবে ধরে নেওয়া হবে এর পেছনে ইরান জড়িত। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত 1.5 বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল এবং মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা।
ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ভারতের মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতা হয়েছে। সোমবার নাগপুর জেলার গণেশপেট, মহাল ও গান্ধীবাগ এলাকায় ছড়িয়ে পড়া সংঘর্ষে পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে বিক্ষোভের পর তুমুল সংঘর্ষ হয়েছে। সোমবার নাগপুরের মহাল এলাকায় জড়ো হয়ে আওরঙ্গজেবের একটি ছবি ও সবুজ কাপড়ে আবৃত একটি প্রতীকী সমাধি পুড়িয়ে দেয় কঠোর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। পুলিশ জানায় এদিন কঠোর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ VHPর বিক্ষোভ চলাকালে মুসলিম সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পুড়িয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে মুসলিমরা ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ওই ঘটনাকে কেন্দ্র করে নাগপুরের গণেশপেট, মহাল ও গান্ধীবাগ এলাকায় পাথর ছোড়াছড়ি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে 3 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 30 জন আহত হয়েছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কোটওয়ালি, গণেশপেট তহসিল, লাকরগঞ্জ, পাঁচপাউলি, শান্তিনগর, সাক্কারদারা, নন্দনবান ও কপিলনগর থানা এলাকায় কারফিউ জারি করা হয়েছে। 6 মুঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ সম্রাট, যার সমাধি আওরঙ্গাবাদে অবস্থিত। দীর্ঘদিন ধরেই তার সমাধি সরানোর দাবি করে আসছে বিজেপি নেতাসহ উগ্র হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের 6ষ্ঠ রাউন্ডের ম্যাচে নাজমুল শান্তর সেঞ্চুরিতে লেজেন্ডস অব রূপগঞ্জকে 4 উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপির 3 নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 292 রান তোলে রূপগঞ্জ। সাইফুদ্দিন 67 ও মাহমুদুল 58 রান করেন। জবাবে অধিনায়ক নাজমুল শান্তর সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। 108 বলে 101 রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা হয়েছেন শান্ত। অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে 65 রানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে 55 রানে হারায় প্রাইম ব্যাংক। ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে 26 মার্চের ব্রাজিল আর্জেন্টিনা মহারণে দেখা যাবে না লিওনেল মেসিকে। থাকছে না উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও। চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওকে বাইরে রেখেই 26 সদস্যদের চূড়ান্ত দল ঘোষণা করে আর্জেন্টিনা। মন্টিয়েল, ওর্তেগা, দিবালা সহ বাদ পড়েছেন আরও 6 জন। এদিকে দলে অভিষেক হচ্ছে 2 তরুণ ফুটবলারের। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন লিওনেল মেসি। ওই ম্যাচে গোলও করেন LM10। জয় পায় মায়ামি, কিন্তু এরপরই আসে দুঃসংবাদ। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য রাখা যায়নি এই সুপারস্টারকে। মায়ামির জার্সিতে সে ম্যাচ খেললেও চোট অনুভব করেন LM10। মায়ামির আগের 3 ম্যাচও খেলেননি তিনি, কিন্তু কনকাকাফ সহ সবশেষ MLS-এ ম্যাচ খেলার পর ব্যথা অনুভব করায় তাকে স্ক্যান করা হয়। সেখানেই ধরা পড়ে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরি। আর এ কারণেই চলতি মাসে 2 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে মেসিকে রাখা হলেও চূড়ান্ত দল থেকে ছিটকে যান তিনি। কোচ স্কালোনির 26 সদস্যের দলে জায়গা হয়নি আরও 6 ফুটবলারের। এরা হলেন গনজালো মন্টিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গার্নাচো, ক্লদিও এচেভের্রি ও পাওলো দিবালা। দলে অভিষেক হচ্ছে 2 তরুণ ফুটবলার সান্তিয়াগো কাস্ট্রো ও বেঞ্জামিন ডমিনগেজের। আর্জেন্টিনা স্কোয়াডে পরিচিত মুখদের মধ্যে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মাকালিস্তের ও নিকোলাস ওতামেন্দিরা আছেন। 22 মার্চ বাংলাদেশ সময় ভোর 5:30টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। 26 মার্চ সকাল 6টায় আর্জেন্টিনা ব্রাজিল মহারণ। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন নেইমার, কিন্তু 2 দিন আগে ইনজুরির কারণে চূড়ান্ত দল ঘোষণা থেকে বাদ পড়ে যান তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্য গুরুতর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে প্রভাব না পড়ার আশা অর্থ উপদেষ্টার।
হারানো মনোবল ফিরছে পুলিশ বাহিনীতে। জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে এসেছে গতি। নতুন উজ্জীবনের পথে জনগণের সহযোগিতা কামনা। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন। অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি চাপ কমবে যমুনা সেতু ও মহাসড়কে। এবং জমে উঠেছে রাজধানীর ঈদের কেনাকাটা। বরাবরের মতোই চাহিদার শীর্ষে শিশু পোশাক, পাঞ্জাবি, থ্রি পিস। আগামী সপ্তাহে বিক্রি আরও বাড়ার আশা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।